স্বাগত জানালে আপনাদের সঙ্গে আছি আমি রাকিব হাসান। দর্শক, আপনারা জানেন সংবাদ পর্যালোচনা ভিত্তিক এই অনুষ্ঠানে আমরা মূলত খবরের নানান দিক বিশ্লেষণ করি। পত্রপত্রিকা, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া, নিউজ পোর্টালে যে সমস্ত খবরের শিরোনাম হয়ে থাকে আমরা মূলত সেগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করি। একই সঙ্গে ওই সমস্ত খবরের সঙ্গে যুক্ত মানুষদেরকে আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিওতে এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সে সমস্ত খবরের গভীরে ঢোকেন, আমাদেরকে মূল্যবান কিছু বিশ্লেষণ জানান। সেই ধারাবাহিকতায় আজ আমাদের সঙ্গে আছেন স্টুডিওতে লেখক ও রাজনৈতিক বিশ্লেষক ডক্টর সাখাওয়াত হোসেন শায়ন্ত। ডক্টর সাখাওয়াত হোসেন শায়ন্ত, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং বলে রাখি আজকে ৭১ জানালে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা তারেক রহমানের ১৭ বছর পর দেশে ফেরা এবং রাজনীতির মধ্যে আসলে নতুনভাবে কোন ভাবনাটা তিনি যুক্ত করবেন, নতুন একটা অধ্যায়, তার আগমনকে নতুন একটা অধ্যায় বলা হচ্ছে রাজনীতির, সেটা এবং সবশেষে কিছু চ্যালেঞ্জ জানার চেষ্টা করব। এবং বলে রাখি দর্শক, আমাদের এই আয়োজনে বিভিন্ন পর্যায়ে ধাপে ধাপে অতিথিরা যুক্ত হবেন। আমরা তাদেরও পরামর্শ এবং তাদেরও বিশ্লেষণগুলো জানার চেষ্টা করব। আমরা মূল আয়োজনে যাওয়ার আগে শুরু করতে চাই কয়েকটি অনলাইন পোর্টালের শিরোনাম দেখার মধ্য দিয়ে এবং যথারীতি শুরুটা করতে চাই দৈনিক প্রথম আলো দিয়ে। এবং অবশ্যই আজকে অবধারিতভাবেই গোটা পত্রিকা জুড়েই তারেক রহমানের দেশে ফেরার খবর আলাদা আলাদা করে বিশ্লেষণ করা এবং ঘটনাগুলো ধারাবাহিকভাবে উল্লেখ করা আছে। আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমানের দেশে ফেরার খবর সম্ভাব্য প্রধানমন্ত্রী বলে উল্লেখ করা হয়েছে। রয়টার্স একটা প্রতিবেদন পড়ছিলাম ডাক্তার শায়ন্ত, এবং সেখানে আসলে বলা হচ্ছিল সম্ভাব্য প্রধানমন্ত্রী এরকম একটা শব্দ প্রয়োগ করা হয়েছে। এবং আমরা দেখলাম যে বেশ কয়েকটা আন্তর্জাতিক গণমাধ্যমে এটা ছিল আই হ্যাভ আ প্ল্যান। তারেক রহমান আলাদা করে আমরা আলোচনা করার চেষ্টা করব, মানে আই হ্যাভ আ ড্রিম মার্টিন লুথার কিংয়ের, সেটা আই হ্যাভ এ প্ল্যান একটু পরিবর্তন করে, তবে একই ধরনের প্রেক্ষাপটে এই কথাটা তিনি বলেছেন। সেটা নিয়ে আশা করি আপনার একটা বিশ্লেষণ জানার সুযোগ আমাদের হবে। পাশাপাশি মঞ্চে নির্ধারিত চেয়ারে না বসে প্লাস্টিক চেয়ারে বসলেন তারেক রহমান। অনেক কিছুই তারেক রহমান করেছেন আসলে, যেটা আগে অনেক নেতাদের আমরা করতে দেখিনি। বুলেট প্রুফ গাড়ি আছে সেটা রেখে তিনি আসলে একটা বাসে করে এসেছেন, যেখানে অন্তত সামনে দাঁড়িয়ে সবার দিকে হাত নেড়ে অভিবাদন জানানো যায়। আমরা প্রথম আলো দেখে নিলাম, বাংলা ট্রিবিউনটাও একটু দেখে নিতে চাই। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে আলাদা আলাদা করে খবর এখানেও আছেন। নেতাদের সঙ্গে কী আলাপ হলো তারেক রহমানের সে খবর আছেন। বাসায় ফিরেছেন তারেক রহমান, কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং দেখা যাচ্ছে ১২ ঘন্টা সফর, তারপরে অনেকগুলো কাজ শেষ করেছেন, মঞ্চে গেছেন, ধন্যবাদ জ্ঞাপন করেছেন, সেখান থেকে মায়ের সঙ্গে দেখা করেছেন, ফিরে এসেছেন গুলশানে ১৯৬ নম্বর বাসায় এবং কাল আবারও তার কিছু কাজ আছে। সব কিছুই আসলে ধারাবাহিকভাবে আমরা প্রতিবেদন আকারে দেখতে পাচ্ছি। এখানে শুক্রবার শহীদ রাষ্ট্রপতি জিয়ার কবর জিয়ারত করে জাতীয় স্মৃতিসৌধে যাবেন তারেক রহমান, আলাদা একটা কর্মসূচির খবর এখানে দেওয়া আছে। বিডি নিউজ 24-এর শিরোনামটাও দেখতে চাই, একই খবর এখানেও তারেক রহমানের দেশে ফেরার একটা ছবি, খুব কাছে এই ছবিটা আজকে সারাদিন আমরা এই বিডি নিউজ 24-এর ফেসবুক পেজটাতেও দেখেছি। অস্থিরতা কমিয়ে গণতন্ত্রের উত্তরণে তারেকের ফেরা গুরুত্বপূর্ণ, মুশতাক হোসেন। ওনার বিশ্লেষণ আমাদের হাতেও আছে, সেটা নিয়ে আশা করি কথা বলার সুযোগ হবে। মোটামুটিভাবে আমরা আসলে 3টা পত্রিকা দেখে নিলাম এবং এগুলো নিয়ে কথা বলবো। এবং বলে রাখি দর্শক, আমাদের সঙ্গে ঠিক এই মুহূর্তে আছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ব্যারিস্টার মাহমুদউদ্দিন খোকন এবং যুক্ত হয়ে গেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি রাতে আমাকে সময়টা দেওয়ার জন্য। আমরা আলাপে যাব, অবশ্যই বিশ্লেষণও শুরু করব, কিন্তু শুরুটা করতে চাই ডাক্তার সাখাওয়াত হোসেন শায়ন্ত আপনাকে দিয়ে। আমরা আসলে সকাল থেকে, ইনফ্যাক্ট গতকাল রাত থেকে আমরা নজর রাখছিলাম যে হিথ্রো বিমানবন্দরে তিনি আসবেন এবং একটা সুস্পষ্ট পরিকল্পনা যদি থাকে তাহলে কত বড় আয়োজন কতটা সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা যায়, এটা বোধহয় আজকে একটা উদাহরণ হয়ে থাকতে পারে। তারেক রহমান এলেন ১৭ বছর ৩ মাস ২২ দিন পর এবং বলা হচ্ছে এটা শুধু স্বদেশ প্রত্যাবর্তন নয়, এটা রাজনৈতিক একটা নতুন অধ্যায় শুরু হচ্ছে। যেটা আপনার কাছে জানতে চাই, আমরা একটা অস্থির রাজনীতি দেখছিলাম, একটা অস্থির দেশ দেখছিলাম, আমরা মব জাস্টিস শব্দটা অনেক বেশি বেশি শুনছিলাম, আমরা গণমাধ্যম পড়তে দেখছিলাম, মানুষে একটা অনাস্থা জায়গা ছিল, নৃশংসভাবে বেশ কিছু কর্মকাণ্ড আমরা চোখে পড়ছিল, আমরা হতাশ হচ্ছিলাম। তারেক রহমানের দেশে ফেরাটা আসলে আপনি কিভাবে দেখছেন? এই হতাশা, এই অস্থিরতা কতটা কমাতে পারেন? দায়িত্ব তো অনেক। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই আলোচনায় সংযুক্ত আছেন সাইফুল ভাই এবং ব্যারিস্টার মাহমুদউদ্দিন খোকন ভাই এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা রইল। তারেক রহমানের বাংলাদেশের এই আগমনটা অনেক মানুষের বহুদিনের একটা কাঙ্ক্ষিত বিষয় ছিল
এবং তিনি বাংলাদেশে 17 বছর 3 মাস 22 দিন পরে যে এসছেন, তার আশাটা নতুন কিছু বার্তা নিয়ে এসেছে। এটা খুব সিম্পল কিছু জিনিস থেকে আপনি বুঝতে পারবেন যে ট্রানজিশনাল বিষয়গুলো, যে তিনি কি চেঞ্জ কিভাবে আনছেন, কত সিম্পল বিষয় অথচ ভাবলে মনে হবে কত গভীর। তিনি নেমেই যে ফুলের বাগানে গেলেন এবং দেশের মাটিকে স্পর্শ করার অনুভূতি নিলেন, এক অনন্য সাধারণ আইডিয়া, এবং তিনি সেটা করেছেন। তার বাবা মুক্তিযোদ্ধারা দেশকে যখন বিজয় এনে দিল, তারপর তারা মাটি ধরে শপথ করেছিলেন, মাটি ছোঁয়ার অনুভূতি নিয়ে যেরকম আবেগপ্রবণ হয়েছিলেন, তারেক রহমান সেটা করলেন। তারপর তার জন্য নির্ধারিত গাড়ি বাদ দিয়ে তিনি লাল সবুজের যে বাসটি, যেখানে লেখা সবার আগে বাংলাদেশ, তারই দেয়া স্লোগান, সেই গাড়িতে তিনি উঠলেন এবং সবাইকে তিনি হাত নেড়ে অভিবাদন জানাতে আসলেন। তিনি মঞ্চে এসে নির্ধারিত চেয়ারে না বসে প্লাস্টিকের চেয়ারে, সাধারণ চেয়ারে বসলেন এবং যে বক্তব্য দিলেন, এই বক্তব্য এত অল্প সময়ে সমগ্র বাংলাদেশকে ধারণ করে দেয়া যে বক্তব্য, যেখানে কোনো বিষোদ্গার নাই, তার উপর নির্যাতনকারীদের ব্যাপারে কোনো বিষোদ্গার নাই, 16 বছর ধরে যে ফ্যাসিবাদ তার মায়ের উপরে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপরে, এই দেশটির উপরে যে নারকীয় তাণ্ডব চালিয়েছে, সেটা নিয়ে কোনো বিষোদ্গার নেই, কোনো নেগেটিভ কিছু পাবেন না আপনি। তিনি তার আকাঙ্ক্ষার কথা, তার স্বপ্নের কথা, ঐক্যবদ্ধ বাংলাদেশ নিয়ে এগিয়ে যাবার কথা বলেছেন এবং একটা বাক্য 3 বার তিনি বলেছেন, আমরা দেশে শান্তি চাই। এই কথাটা 3 বার বলেছেন। তিনি নিরাপদ বাংলাদেশের কথা বলেছেন, ঐক্যবদ্ধ বাংলাদেশের কথা বলেছেন, ধৈর্য ধারণ করতে বলেছেন এবং বলেছেন সবার সহযোগিতা ছাড়া এগোনো সম্ভব না, সবার সহযোগিতা চেয়েছেন। তিনি নারীদের, তিনি তরুণদের, তিনি প্রতিবন্ধীদের, তিনি কৃষক, শ্রমিক, প্রত্যেককে আলাদাভাবে অ্যাড্রেস করে বলেছেন। মানে এই যে তার বিশালতা, তার বক্তব্যের মধ্যে অল্প কথা অনেক কথা, এইটা অতীতে কোনো নেতার বক্তব্য আপনি পাবেন না। এমনকি এর মধ্যে দেখেন আরও আগামী 2 দিনের মধ্যে তার যে প্রোগ্রাম সেট করা আছে, সেইখানেও আপনি অনেকগুলো মেসেজ পাবেন। আগামীকাল তিনি তার প্রয়াত পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার, স্বাধীনতার ঘোষক, তার কবর জিয়ারত করতে যাবেন। তিনি তার পরের যাবেন জাতীয় স্মৃতিসৌধে, অর্থাৎ মুক্তিযুদ্ধের সত্যিকার চেতনাকে ধারণ করেন তিনি এবং তার পরিবার, তার দল, সেটা তিনি শ্রদ্ধা জানাতে সেখানে যাবেন। পরের দিন এই সাম্প্রতিককালে শহীদ হওয়া তরুণ আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিবাদকারী ওসমান হাদি, তার কবর জিয়ারত করতে যাবেন। এর প্রত্যেকটাই কিন্তু এক একটা তার যে মনের পরিচয়, তার যে ভবিষ্যৎ পরিকল্পনা, সেটাকে রিফ্লেক্ট করে। আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ যেটা বাদ দিয়েছি, সেটা হচ্ছে গিয়ে এই দেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এই দেশের মানুষ ভালোবেসে, তার জানা যায় যে ঢল নেমেছিল, সেটা কেন? তার কর্মের জন্য। তিনি এদেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন, দেশকে উন্নয়নের দিকে নিয়ে গিয়েছেন তার ভালোবাসা হিসেবে। তার মানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এই জনতার জিয়া বানিয়েছে কারা? জনগণ। বেগম খালেদা জিয়া ম্যাডাম আপসহীন নেতৃত্ব দিয়ে দেশকে যেভাবে এগিয়ে নিয়ে গেছেন এবং আজকে দেশের সকল মানুষ যে তার জন্য দোয়া করছে, ভালোবেসে তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে, এই ম্যাডাম খালেদা জিয়াকে ম্যাডাম খালেদা জিয়া বানিয়েছে কে? এদেশের জনগণ। আজকে যে তারেক রহমান 17 বছর 3 মাস পর ফিরে আসছেন, তিনি এই জনগণের জন্যই, তাদের ত্যাগ সংগ্রামের দীর্ঘদিনের ফলে ফিরে আসতে পেরেছেন এবং আজকের এই যে রাজসিক সংবর্ধনা, এটা কিন্তু জনগণের জন্য পেয়েছেন। সে কারণে তিনি তার মা, তার বাবা, তাদেরাই জনগণই তাদেরকে এই উচ্চতায় নিয়েছে, তাকে উচ্চতায় নিয়েছে। সেজন্য সেই জনগণকে শ্রদ্ধা জানাতে তিনি তার অসুস্থ মাকে আইসিইউতে দেখতে যাওয়ার আগে জনগণের সামনে এসেছেন। এবং ডাক্তার শান্ত, আমি যখন এই ঘটনাগুলো ঘটছে, তারেক রহমান যখন দেশে বিভিন্ন জায়গায় আসার পর থেকে সেই গাড়ি ভোরটা ছুটছে, আমরা আসলে আমাকে ফেসবুকে স্ক্রল করে দেখছিলাম যে কি ধরনের প্রতিক্রিয়াগুলো আসে। এবং এখন তো ফেসবুকে সবাই আসলে বিচার করেন, একজন নেতা কি বললেন, কি ভাষণ দিলেন, সেটা নিয়ে অনেকে মূল্যায়ন করছেন। কিন্তু এখানে আমরা দেখলাম যে সবাই আপনার এই কথাগুলো বলছেন, তার ভাষণটাকে 3টা অংশে ভাগ করেছেন। প্রথম অংশে শুধুমাত্র কৃতজ্ঞতা জ্ঞাপন স্রষ্টার প্রতি এবং যারা আসলে নেতা কর্মীরা এতদিন ধরে
ত্যাগ স্বীকার করেছেন এবং যাদেরকে তিনি অ্যাড্রেস করেছেন। দ্বিতীয় অংশ জুড়ে তিনি বলেছিলেন উন্নত এবং যে স্বপ্নের বাংলাদেশ আমরা দেখি সেটা বিনির্মাণের কথা, এবং তৃতীয় অংশে তিনি শান্তি এবং ধৈর্যের কথা বলেছেন। কাজে এই জায়গাটাতে যে রেষারেষি বা কাদা ছোড়াছুড়ি যে প্রাচীন আমল থেকে আমরা দেখে আসছি সেটা অন্তত নেই। আমি আরও বিশ্লেষণ শুনবো আপনার কাছ থেকে। আমি একটু ব্যারিস্টার মাহমুদুদ্দিন খোকন আপনার কাছে আসতে চাই। একটা বিশেষ মুহূর্ত আপনার দল বিএনপির, আপনার জন্যও বটে, কারণ নানামুখী আসলে বাস্তবতার মধ্য দিয়ে গেছেন এবং বিভিন্ন সময় সে সমস্ত কথাগুলো আপনার কাছ থেকে শুনি। আজকে যে ক্ষণ গণনা শেষ হয়েছে, তারেক রহমান দেশে ফিরেছেন, খুব কাছ থেকে তিনি তার যে এত এত মানুষ, অর্ধ কোটি মানুষ তার সামনে ছিলেন, হাত নেড়ে আমরা দেখেছি 2 ঘন্টা ধরেই তিনি কেবল হাত নেড়ে সবাইকে অভিবাদন জানিয়েছেন। বিএনপি আসলে দল হিসেবে এখন কতটা উজ্জীবিত? যদিও তারা বলে তারা সবসময় উজ্জীবিত, কিন্তু এখন এটা একটা বিশেষ মুহূর্ত। শুরুতে আপনাদের জায়গা থেকে আপনাদের অনুভূতিটা একটু বিস্তারিত বলুন। বিএনপিরা আমার মনে হয় সারা বাংলাদেশের মানুষ উজ্জীবিত জি, এবং জাতীয় শক্তি উজ্জীবিত। তার বিমান থেকে নামার পর এয়ারপোর্ট মাটি স্পষ্ট করা, জুতা মোজা খুলে তারপর মাটি হাতে নেওয়া, দেশের প্রতি তার ভালোবাসাকে প্রমাণ করো। তার বক্তব্য যেটা খুব সুন্দরভাবে বিশ্লেষণ করেছিলেন, তার বক্তব্য আছে মুক্তিযুদ্ধকে ধারণ করার, 24-এর গণ অভ্যুত্থানে যারা নিহত হয়েছিল ধারণ করা, যে ধারণ করেই কিন্তু উনি আগেতে চান। উনি তার বক্তব্যে কোনো হিংসা ছিল না, প্রতিরোধ ছিল না, কিন্তু উনি কিন্তু হিংসার শিকার, প্রতিষ্ঠার শিকার। তার বক্তব্যে জাতীয় ঐক্যের কথা বলা আছে। তার বক্তব্য ছিল কিশোরের কথা, শ্রমিকের কথা, ছাত্রের কথা, যুবকদের কথা, বয়স্কদের কথা, এমনকি আপনার সর্বস্তরের মানুষের কথা বলা ছিল। তার বক্তব্য ড্রিমের কথা বলা ছিল, এইমের কথা বলা ছিল, যেটা অবশ্য ড্রিমটা তার 23 সালে উনি একটা ড্রিম, তার একত্রিত কর্মসূচির মধ্যে যে সংস্কার কর্মসূচি উনি ঘোষণা করেছেন, সেখানে অনেক ড্রিম রিফ্লেকশন পাওয়া যায়। এবং সেখানে সে বুঝিয়েছেন যে অচিরীয় ধারায় যেভাবে দেশ চলছে, দেশ চলতে পারে না এভাবে। এই জন্যই আমূল সংস্কারের জন্য, মেডিকেল চেঞ্জের জন্য একত্রিত কর্মসূচি কথা বলা আছে। যদি সরকার সংস্কারের চেষ্টা করছেন, কিন্তু এর থেকে বড় আগে এগুলো বলেছেন। আমি একটু বলতে চাচ্ছি, তারেক রহমান সাহেবের সব আশা নিয়ে আলোচনা করছে, যাওয়া নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি। আমার স্মৃতি থেকে অনেক অপপ্রচার করছেন। তারেক রহমান কি শর্ত দিয়ে গেছেন, শর্ত দিয়ে আসছেন। তাদের চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই, তারা হয়তো জানে না তারেক রহমান সাহেব কিভাবে গেছেন। রফিকুল হক সাহেব প্রয়াত হয়েছেন, স্মরণ করি। সেই সময় 1/11 সময় খুব একটা লয়ের ছিল না বেগম খালেদা পরিবার বা অন্যান্য রাজনৈতিক দল পরিবারের জন্য। আমি মামলাগুলো ড্রাফট করতাম, রফিকুল সাহেব মাফ করতেন, রফিকুল হক মাফ করতেন। তারেক রহমান সাহেবের লাস্ট যে মামলাটা, যেটা দিয়ে উনি বিদেশে গেলেন, তারপর আমাদের সামার হল প্রায় 15 দিন বন্ধ হয়ে যাবে, লাস্ট আইটেম ছিল এটা। এবং সেখানে বিদেশি চিকিৎসার জন্য সুপ্রিম কোর্ট আপিল ডিভিশন তাকে পারমিশন দিয়েছে টু গো অ্যাব্রড। যদি সুপ্রিম কোর্ট যদি সেই সময় যদি পারমিশন দিয়ে থাকে বিদেশে যাওয়ার জন্য, কি বাধা সৃষ্টি করতে পারবে? বাধা দিতে পারবে? অনুমোদন দেওয়া লাগে, জিজ্ঞাসা করা লাগে। আছে অনেক কল্প কাহিনী ছড়াচ্ছে, অনেকে বলছেন গত 15 বছর মিথ্যাচার বলে গেছেন, আর সেগুলা সে মিথ্যাচার গুণা আমার এটা ব্যাখ্যা দেওয়া উচিত। আই ওয়াজ ইজ লয়ার। আরো কত না কথা আছে। 1/11 সরকার যারা পালিয়ে গেছে, ফখরুদ্দিন আর মহিউদ্দিন, তারা অনেক কথা বলেছিল না, বক্তৃতা দিয়েছিল, 1000 কোটি টাকার দুর্নীতির কথা বলেছিল। তারপর সেটার ধারাবাহিকতা এর আগের সরকারও দুর্নীতির কথা বলেছে। 17 ইয়ার্সে তারেক রহমান কি করলো? তারা 2 সরকার বিদেশে কোনো ব্যাংক অ্যাকাউন্ট পায়নি তারেক রহমান সাহেব। দেশের সারা বাংলাদেশের সবচেয়ে বড় সাব রেজিস্ট্রি অফিসে চিঠি দিয়েছে, তার কোন কি কি প্রপার্টি আছে সব ব্যাংকে চিঠি দিয়েছে। পেয়েছে কি?
1,26,00,000 টাকার হাজবেন্ড এবং ওয়াইফ, অর্থাৎ তারেক রহমান সাহেব এবং ডক্টর জোবায়দুর রহমানের দুজনের টোটাল সম্পত্তি হলো 1,26,00,000 টাকা সম্পদ। কিন্তু বাংলাদেশে তো এই ঢাকা শহরে যার একটু ছোট বাড়ি আছে তাতেও 1,26,00,000 টাকা সম্পদ আছে। কই তো মিথ্যাচার করলো কেন? যারা তো 15 বছর ক্ষমতায় ছিল, 16 বছর ক্ষমতায় ছিল, ওরা 2 বছর ছিল, 17 বছর কেন পারলো না? ওরা কি করলো? একদম ব্যারিস্টার মাহমুদুল খোকন, আমরা যদি মোটা থেকে বলতে পারি যে এই 17 বছর নির্বাসিত জীবনে যত ধরনের ষড়যন্ত্র কুটচালের মধ্য দিয়ে একজন মানুষকে যেতে হয় তার সবটার মধ্য দিয়ে তিনি গেছেন। এবং যেহেতু আমি এই পয়েন্টটা ক্লিয়ার করতে চাই। আমি আসবো আপনার কাছে, যেহেতু রাত 12টা বেজে গেছে, একটা শিওর আমাকে জানাতেই হবে। ফিরে আসবো একটা বিরতির পর, তখন এটা শুনবো এবং অবশ্যই জনাব সাইফুল হক আপনার সঙ্গে কথা হবে। হ্যাঁ, আমি ফিরবো এবং জনাব সাইফুল হক যখন আপনার কাছে আসবো বিরতির পর, তখন এটা জানার চেষ্টা করব তারেক রহমান দেশে এসেছেন এবং আগামী কয়েকটা দিন ব্যস্ত সময় পার করবেন। তারপর তার সামনে অনেক চ্যালেঞ্জ আছে এবং তার উপর প্রত্যাশা আছে এবং অনেক দায়িত্ব আছে। কতটুকু আসলে সেটা পালন করতে পারবেন বা আমরা কতটুকু আশাবাদ হব। আর যেহেতু 12টা বেজে গেছে, হাতে থাকা শিরোনামগুলো জানিয়ে দিতে চাই দর্শক। 17 বছর পর দেশের মাটিতে তারেক রহমান গণসংবর্ধনায় নিরাপদ দেশ গড়ার প্রত্যয়, চাইলেন সবার সহযোগিতা। চিকিৎসাধীন অসুস্থ মায়ের সান্নিধ্যে তারেক রহমান চিকিৎসার খোঁজ নিতে ডাক্তারদের সাথে আলোচনা। শুক্রবার জাতীয় স্মৃতিসৌধ ও বাবার কবর জিয়ারতে যাবেন তারেক রহমান, দেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। যথাযোগ্য মর্যাদায় সারা দেশে বড়দিন উদযাপিত, যীশু খ্রিস্টের মানবপ্রেম ও ক্ষমার আদর্শে শান্তি প্রতিষ্ঠার আহ্বান। সারা দেশে জেঁকে বসেছে শীত, কনকনে ঠান্ডা বাতাসের সাথে ঘন কুয়াশা, বিপর্যস্ত দেশের উত্তর জনপদ। এই মুহূর্তে আমাদের হাতে থাকা শিরোনামগুলোতে জানিয়ে দিলাম এবং আজ সারাদিনে আসলে তারেক রহমানের দেশে ফেরার খবর সব টিভি চ্যানেলেই আসলে সংবাদের শিরোনামে ছিল। তারপরও আমরা সংবাদ ভিত্তিক কয়েকটি টিভি চ্যানেলের শিরোনামগুলো এক ঝলক একটু দেখে নিয়ে চলুন দর্শক। জন্মভূমির মাটি ছুঁয়ে তারেক রহমানের অবিস্মরণীয় প্রত্যাবর্তন, বাঁধ ভাঙা আবেগ ভালোবাসায় সিক্ত হয়ে জানালেন দেশের জন্য পরিকল্পনা আছে তার। পথে পথে প্রিয় নেতার জন্য কর্মী সমর্থকদের হৃদয় নিংড়ানো ভালোবাসা। গণতন্ত্রের নিয়ামক হবে তারেক রহমানের ফেরা, গতি পাবে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন, বিশ্বাস বিএনপির জ্যেষ্ঠ নেতাদের। তারেক রহমানকে স্বাগত জানিয়ে জামায়াতের এনসিপি নেতৃত্বের ফেসবুক পোস্ট। উৎসবের আমেজে বড়দিন উদযাপন করছেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা, গির্জায় গির্জায় বিশ্ব শান্তির জন্য প্রার্থনা। তারেক রহমানের বিরচিত প্রত্যাবর্তন, 17 বছরের নির্বাসিত জীবনের অবসান, ষড়যন্ত্র মোকাবেলা করে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান। ইতিহাসের সাক্ষী হতে জনসমুদ্র ঢাকার রাজপথ, হৃদয় নিংড়ানো ভালোবাসায় সিক্ত তারেক রহমান, কর্মী সমর্থকদের উচ্ছ্বাস। তারেক রহমানের নতুন ঠিকানা ফিরোজার পাশে গুলশান অ্যাভিনিউ এর 196 নম্বর বাড়ি, বসবাস করবেন সপরিবারে, বাসভবন ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা। ঢাকায় নেমে এই প্রধান উপদেষ্টাকে ফোন তারেক রহমানের, দেশে ফিরতে সার্বিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ, স্বাগত জানালেন ডক্টর মোহাম্মদ ইউনূস। লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা দিয়ে আগুন, ছোট মেয়ের পর মারা গেলেন বড় মেয়েও। মাত্র 20 দিন আগেই বিয়ে করেন স্মৃতি, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি। এবং সমবেত প্রার্থনা, ধর্মীয় সঙ্গীত আর নানা আচারে রাজধানী সহ সারা দেশে শুভ বড়দিন উদযাপন, গির্জায় গির্জায় উৎসব মুখর পরিবেশ, বর্ণিল আয়োজনে দেশে দেশেও উদযাপিত। দেখে নিলাম শিরোনামগুলো এবং আগে জেনেছি আমার সঙ্গে আমার স্টুডিওতে আছেন লেখক ও রাজনীতি বিশ্লেষক ডাক্তার সাখাওয়াত হোসেন শান্ত এবং আছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ব্যারিস্টার মাহমুদুদ্দিন খোকন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ডক্টর কাজী মাহবুবুর রহমান। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবং ছোট করে ব্যারিস্টার মাহমুদুদ্দিন খোকন, আপনি যে কথাটা শুরু করেছিলেন যে ষড়যন্ত্রের মধ্যে আসলে তারেক রহমানকে সপরিবারে ফেলে দেওয়া হয়েছিল, সেখান থেকে বেরিয়ে আসলে আপনি স্মৃতিচারণ করছিলেন, খুব সংক্ষেপে ওই অংশটা একটু শেষ করবেন। জি, বলতে চেয়েছিলাম
এত মিথ্যাচার করলো, এই 18 বছর থেকে শুরু করলো, কিছুতে পেল না তার। আপনারা শুনবেন, আমি একটা কথা তো কখনো বলিনি, তারা যেমন যে সময় সুপ্রিম কোর্টের অর্ডার দিয়েছে তাকে বিদেশে চিকিৎসা করার জন্য, সরকারের নির্দেশে তাকে সুপ্রিম অর্ডার অনুযায়ী সে বিদেশে গেছে, নট সরকারের কোনো পারমিশন লাগে নাই। আওয়ামী লীগের বেশিরভাগ নেতাই জানতো না, আগে লেফটেন্যান্ট মাহবুব আলম সাহেব বলতেন উনি প্যারেলে মুক্ত আছে, আর কোর্ট রফিকুল হক সাহেব, আমি ফাইলিং লয়ার সাহেব রফিকুল হক সাহেব মুভ করেছে, উই আর দ্য লয়ার, সেই জাজমেন্ট এখনো আছে। সো ওইগুলো সব মিথ্যাচার করেছে, 17 বছর মিথ্যাচার করে গেছে। এক, দুই হলো তারেক রহমান সাহেব সপরিবারে লন্ডন যেতে চান নাই, জার্মানি যেতে চেয়েছেন চিকিৎসার জন্য। কি কারণে? আমি জিজ্ঞাসা করলাম, ম্যাডাম সার্জারি জিজ্ঞাসা করলাম, কেন ম্যাডাম? তোর ভাবিকে জিজ্ঞাসা, তার ডক্টর জিজ্ঞাসা করলাম, আমাদের টাকা নাই, আমাদের অর্থ নাই, লন্ডনে থাকার মতো লন্ডন চিকিৎসা করার অর্থ নাই, অনেক চিকিৎসা দেয়। এবং সে অনেক বুঝিয়ে ওনাদেরকে লন্ডন পাঠানো হলো। শুধু কি তাই, চিকিৎসা করার টাকা নাই, খরচ করতে হবে না। বেগম খালেদা জি আমাদের প্রিয় নেত্রী, দেশ নেত্রী, উনি আমাকে 6 লাখ টাকা চেক দিত, সে সময় চেক দিতে বলে টাকাটা দিব। আমি আমার পাসপোর্টে বাংলা ব্যাংকে এনরোলমেন্ট করে তারেক রহমান চিকিৎসা খাত এই পারমিশন নিয়ে টাকাটা নিয়ে ওটাকে দিতাম। এই হলো তার অবস্থা, আর তাই মিথ্যাচার করে গেছে। বেগম খালেদা অনেক কষ্ট করবো, আমাকে বলতো কত কষ্ট বলে, খোকন আমি কি টাকা চুরি করতে পারি? সে টাকা এখন 10 কোটি 12 কোটি টাকা আছে, ব্যাংকে টাকা পড়েছিল। কি মিথ্যাচার করে গেল 15 বছর। আমি সেগুলা তারেক রহমান আজকের কিন্তু বক্তৃতায় কোনো প্রতিহিংসার কথা নাই, প্রতিনিধির কথা নাই। উনি বাংলাদেশের সকল ধর্মের মানুষের, মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, উপজাতীয় সবাইকে উনি ওন করেছেন। এবং এখানে নিউ ড্রিমের কথা বলছেন, এটা রেডিক্যাল চেঞ্জের কথা বলছেন তার বক্তব্যের মধ্যে। আমি তারেক রহমান সাহেব আজকে আমি মনে করি যারা মিথ্যাচার করেছিল তারা ওনার কাছে ক্ষমা চাওয়া উচিত, ব্যক্তিগত জিয়া পরিবারের কাছে ক্ষমা চাওয়া উচিত, বেগম খালেদার কাছে ক্ষমা চাওয়া উচিত। মিথ্যার জন্য কি পেয়েছে? একদম। বাহাদুর খোকন, আপনাকে বিশেষভাবে ধন্যবাদ এই অর্থে যে কথাগুলো আসলে একটা দীর্ঘ সময় আমরা জানতে পারিনি, ভেতরে কি চলছে, তাদের কি বক্তব্য সেটা কখনো শুনতে পারিনি কিংবা শুনতে দেওয়া হয়নি, সেটা আসলে খুব কম সময়ের মধ্যে আপনার কাছ থেকে কিছুটা জানতে পারলাম আমরা। হ্যাঁ হ্যাঁ, আমার হাতে সময় থাকলে আমি এই আলাপটা দীর্ঘ করতাম, কারণ অনেকগুলো পয়েন্ট আছে, আলাদা আলাদা করে সবার বিশ্লেষণ একটু জানতে চাই। যারা সাইফুল হক, আপনার কাছে একটু আসি, কারণ আপনার বিশ্লেষণটা সবসময় উপভোগ্য হয়। একটা বিষয় একটু বলবেন, মানে নির্বাচন কি হবে এরকম একটা প্রশ্ন আমাদেরকে শুনতে হয়, একটা সংশয়ের দোলাচলের মধ্যে কেন যেন মানুষ পড়ে যায়, এবং পড়ার যথেষ্ট কারণও আছে, আশপাশের পরিবেশ, অস্থিরতা সবকিছু মিলে ঝিলিয়ে। এর মাঝখানে যখন তারেক রহমান এলেন, এখন কি আসলে সেই সংশয়টা কেটে গেল কিনা? এবং আমরা জানি আমরা এমন একটা সময়ে আছি যেখানে ভার্চুয়াল জগতে যে কাউকে একটা ভিন্ন ন্যারেটিভ তৈরি করে দেওয়া হয়, তার সম্বন্ধে নানা অপপ্রচার করা হয়। তারেক রহমানের জন্য আসলে এটা সহ আর কি কি চ্যালেঞ্জ আপনি দেখছেন, একটু জানাবেন আমাদেরকে। আপনাকে ধন্যবাদ, প্রিয় ভাজন আলোচক বৃন্দ এবং দর্শক শ্রোতা, আপনাদেরকে আমি সালাম জানাই। আমি আজকে তো নিজে মঞ্চে ছিলাম তাকে স্বাগত জানাতে, এবং খুব বিস্ময়কর ভাবে আমরা পরস্পরকে আমরা জড়িয়ে ধরেছিলাম, এবং সেটা খুবই একটা আনন্দঘন একটা মুহূর্ত ছিল। যেটা আপনি উল্লেখ করছিলেন, তিনি ব্যক্তিগতভাবে যে পরিমাণে হয়রানি, নির্যাতন, নিপীড়নের শিকার হয়েছেন, পারিবারিকভাবে তিনি তার ভাইকে হারিয়েছেন, যে পরিমাণ যে একটা শোকাবহ অবস্থার মধ্য দিয়ে তাকে দীর্ঘ সময় তাকে গেছে, আর দল হিসেবে বিএনপিকে নেতৃত্ব প্রদান করতে যে বিএনপির উপরে যে পরিমাণ জুলুম এবং নিপীড়ন হয়েছে, আজকের বক্তব্যের মধ্যে কোনো ক্ষোভ নেই, কোনো ঘৃণা নেই, কোনো আক্রোশ নেই, কোনো বিদ্বেষ প্রসূত কোনো শব্দ নেই। এটা হচ্ছে খুবই বিস্ময়কর একটা বিষয়। এটা তার প্রজ্ঞা এবং দূরদর্শিতার একটা বহিঃপ্রকাশ। দুই হচ্ছে যে তিনি যেভাবে এলেন, তার উষ্ণতা, তার আন্তরিকতা এবং তার যে দৃঢ়তা এবং তার যে ঝরঝরে, আমি ইতিমধ্যে বলেছি কয়েকটা গণমাধ্যমে, তার যে স্বতঃস্ফূর্ততা মনে হয়েছে খুব ঝরঝরে। আমি আপনার অনুষ্ঠানে মনে বলেছিলাম যে তিনি কিছুটা নতুন মানুষ হিসাবে এবার তিনি ফিরে এসছেন। যে সময় আপনি উল্লেখ করছিলেন নির্বাচন নিয়ে, আমি মনে করি না এখন বড় কোনো শঙ্কা আছে। তারপরও আমাদের সামাজিকভাবে অস্থিরতা আছে, রাজনৈতিক দিক থেকে কিছুটা অস্থিরতা আছে, কিছুটা অস্থিরতা তৈরি করবারও একটা সচেতন প্রচেষ্টা নানা মহল থেকে হয়তো বা আছে। এটা নিয়ে যে খানিকটা দোলাচল,
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজকে তার আশা, এবং সম্ভবত আমাদের ইতিহাসের সবচেয়ে বড় একটা যে সংবর্ধনা অনুষ্ঠান, এটা কোনো প্রচলিত কোনো বক্তৃতা অনুষ্ঠান না, কোনো রাজনৈতিক সমাবেশ না। তিনি প্রধানত দেশবাসীর কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন, তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন, দেশের মানুষকে তিনি আশ্বস্ত করতে চেয়েছেন, তিনি শান্তি, উন্নয়ন এবং সে কথা তিনি বারবার করে তিনি উল্লেখ করেছেন। আমাদের মুক্তিযুদ্ধ এবং আমাদের সেই ধারাবাহিকতায় আমাদের 24-এর যে অসাধারণ গণ অভ্যুত্থান এবং আমাদের মুক্তিযুদ্ধের শহীদ, আমাদের অভ্যুত্থানের শহীদ এবং ওসমান হাদি থেকে শুরু করে শহীদদেরকে তিনি শ্রদ্ধা জানিয়েছেন। আর সেদিক থেকে এবং চ্যালেঞ্জে যদি কথাটা বলি, আমার মনে হয় তার আশার মধ্য দিয়ে তিনি সবাইকে আস্থার মধ্যে নিতে চেয়েছেন। তিনি বিদ্বেষ, ঘৃণা অথবা আক্রমণাত্মক কোনো বক্তব্যের পরিবর্তে তিনি শান্তি চেয়েছেন, সবাইকে নিয়ে কাজ করবার যে বক্তব্যটা, তার এই যে রাজনৈতিক জেস্টার যেটা, সেটা তিনি খুব বারবার করে তার বক্তব্য, তার কথা তিনি যেটুকু বলেছেন, সেটা আমার মনে খুব পরিষ্কার করে কথাটা এসছে। তিনি যেটা গুরুত্বপূর্ণ বলেছেন, মার্টিন লুথার কিং এর একটা ঐতিহাসিক তার যে বক্তৃতা ধরে তিনি বলেছেন তার যে আই হ্যাভ এ প্ল্যান। আমি আপনার অনুষ্ঠানে আমি নানা জায়গায় বলেছি, তিনি 17 বছর ধরে তিনি বাংলাদেশের নিয়ে যে স্বপ্ন দেখেছেন, রূপকল্প করেছেন, এখানকার উপর থেকে নিচ পর্যন্ত রাষ্ট্র, প্রশাসন, সরকার অথবা যে মানুষের জন্য রাজনীতি, সমাজের নানা অংশের প্রান্তিক, নিম্নবিত্ত, মধ্যবিত্ত, সমাজের উৎপাদক শ্রেণী, বিশেষ করে ছাত্র, তরুণ, যুবক, আজকে তিনি উল্লেখ করেন সমতলের মানুষের কথা, পাহাড়ের মানুষের কথা। তো বলতে পারেন তিনি সামগ্রিকভাবে যে এখন তার এসে হাতে কলমে এখন এটা কিন্তু করবার একটা উপযুক্ত সময়। তার জন্য প্রথম চ্যালেঞ্জ হচ্ছে আগামী মধ্য ফেব্রুয়ারি যে জাতীয় নির্বাচন, গণভোট, সেখানে দলকে নেতৃত্ব দেবেন এবং আমাদের যেটুকু বৈরিতা আছে, রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে, কিন্তু প্রতিযোগিতা কোনোভাবে যাতে প্রতিহিংসায় পর্যবেসিত না হয়। আমার মনে হয় তার আজকে রাজনৈতিক বক্তব্যের মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা রাজনৈতিক সংস্কৃতি, যে আমরা ভিন্নমত থাকার পরও একসঙ্গে চলতে পারি, একসঙ্গে হাঁটতে পারি, দেশকে নিয়ে, দেশের গণতান্ত্রিক অভিযাত্রা নিয়ে কাজ করতে পারি, এই কথাটা তার বক্তব্যের মধ্য দিয়ে তিনি বারবার করে কথাটা উল্লেখ করেছেন। পরবর্তী আমি মনে করি চ্যালেঞ্জ যেটা খুব গুরুত্বপূর্ণ, সবাইকে আস্থার মধ্যে নিয়ে কাজ করতে পারা। এবং তিনি খেয়াল করবেন, তিনি প্রধান উপদেষ্টাকে তিনি এসে তিনি ফোন করেছেন, তাকে তিনি ধন্যবাদ, কৃতজ্ঞতা তিনি জানিয়েছিলেন, যেটা খুব বিস্ময়কর। আমি আজকে যদি আপনারা বললেন, আমি কথাটা আপনার মাধ্যমে উল্লেখ করতে চাই। আর তার মঞ্চে আসা এবং মঞ্চ থেকে যাওয়াটা, তখন সিকিউরিটি কিন্তু অনেকখানি কিন্তু কিছুটা কিন্তু ভেঙে পড়েছিল। যারা আমরা মঞ্চে ছিলাম, মঞ্চের কাছে যেটা দেখেছি, এটা কিন্তু যথেষ্ট অস্বস্তি ছিল আমাদের অনেকের মধ্যে। এবং কিন্তু মানুষের স্বতঃস্ফূর্ততা, হয়তো সে জায়গাটাকে আমরা অতটা বড় করে আমরা কিন্তু কথাটাকে দেখতে চাইনি। আমার মনে হয় ভবিষ্যতে এসব ব্যাপারে আরেকটু মনোযোগ, আরেকটু সতর্ক দৃষ্টি প্রয়োজন হবে। গুরুত্বপূর্ণ যেটা, তিনি বিচার এবং সংস্কারের প্রক্রিয়া যে গণতান্ত্রিক অভিযাত্রা, সেটা তার জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ কাজ। আগামী নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি যদি ক্ষমতা আসতে পারে, তার জন্য হাতে কলমে অনেকগুলো পয়েন্ট পেলাম। এখানে একটু থামায়, আমি একটু ডাক্তার সায়ন্ত আপনার কাছে একটু আসতে চাই। মানে আপনি শুনলেন জনাব সাইফুল হকের কথা। একটা বিষয় আমরা আসলে দেখছিলাম যে যখন তারেক রহমান দাঁড়িয়ে বললেন মার্টিন লুথার কিং এর কথা, অনেকে হয়তো সেই 1963 সালে 28 আগস্টের কথা মনে পড়েছেন, যেখানে মার্চ অন ওয়াশিংটন ফর জবস অ্যান্ড রাইটস বলে একটা বড় ধরনের মার্চ হয়েছিল। এবং সেখানে আসলে সেখানে আসলে 2.5 লাখের মতো মানুষ ছিল। এখানে তিনি বলেছিলেন যে আই হ্যাভ এ ড্রিম। এবং আজকে আমরা দেখতে পেলাম এখানে 1.5 কোটি মানুষ, এবং সেটাকে একটু কনভার্ট করে বললেন আই হ্যাভ এ প্ল্যান। প্ল্যানটা কি সেটা তো আমরা জানি, 31 দফা বোধহয় তিনি সেটা ইঙ্গিত দিয়েছেন। আপনার কাছে এটা জানতে চাই, ওনার প্ল্যান আছে, যে প্ল্যানে সাধারণ মানুষ আছে, কিন্তু সেই প্ল্যানটা বাস্তবায়নের ক্ষেত্রে কি কি চ্যালেঞ্জ আছে? কারণ এখানে দুটো কথা বলা হচ্ছে, যে একটা গোষ্ঠী পরিকল্পিতভাবে নির্বাচন পেছাতে চায়, এবং আর একটা গোষ্ঠী আছে যারা আওয়ামী ফ্যাসিবাদ থেকে বেরিয়ে একটা উগ্র ফ্যাসিবাদ তৈরি করার চেষ্টায় আছে বা হয়ে যাচ্ছে। সেটা দুজন রাজনৈতিক বিশ্লেষক এইভাবে ব্যাখ্যাটা দিলেন। আপনার কাছে জানতে চাই, এই ড্রিম বা এই প্ল্যানটাকে এক্সিকিউট করার জন্য আসলে কি কি চ্যালেঞ্জ আছে সামনে? জি, ওনার প্ল্যানে শুধু মানুষ নয়, উনি নিজেই উল্লেখ করেছেন, ওনার প্ল্যানে মানুষ আছে আর দেশ আছে। দেশকে আধিপত্যবাদের হাত থেকে মুক্ত রেখে গণতান্ত্রিক বাংলাদেশ হিসেবে এগিয়ে নেবার জন্য যা যা করণীয়, সেটা ওনার প্ল্যান। আর এই দেশের মানুষের জন্য কর্মসংস্থান,
ভবিষ্যৎমুখী করা, জনকল্যাণমুখী করা, শিক্ষা, স্বাস্থ্য সহ বিভিন্ন ক্ষেত্রে একটা আধুনিক রাষ্ট্রে যেরকম থাকে সেরকমভাবে গড়ে তোলবার জন্য তার প্ল্যান আছে। তার প্ল্যান 31 দফার মধ্যে বিএনপি এবং সমমনা প্রথমে 27 দফা, সেখান থেকে সমমনা অন্য দলগুলোর সবার মতামত নিয়ে 31 দফা করা। এরপরে আবার ঐকমত্য কমিশনের সংস্কার নিয়ে কথা হয়েছে, সেখানে এইগুলির বাইরেও দু একটা ভালো আইডিয়া এসছে, সেগুলো তারা একমত হয়েছে, গ্রহণ করেছেন। সামগ্রিকভাবে এই প্ল্যানগুলি আছে এবং তিনি লন্ডনে বসে থাকলেও বাংলাদেশ ছিল তার মনে মগজে। ফলে বাংলাদেশকে একটি আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে নির্মাণ করবার জন্য এবং এদেশের মানুষ যাতে নিরাপদে থাকে, শান্তিতে থাকে, ভবিষ্যৎমুখী হয়, কল্যাণমুখী হয়, সেরকম একটা রাষ্ট্র কাঠামো এবং জনগণকে সেই নিরাপত্তা দেওয়ার পরিকল্পনা তার আছে। এখন তিনি মার্টিন লুথার কিংয়ের সুরে আই হ্যাভ এ প্ল্যান বলেছেন, আই হ্যাভ এ ড্রিমের জায়গায় তারপরেই তিনি বলছেন তার এই প্ল্যান বাস্তবায়ন করতে হলে তিনি একা পারবেন না, সবার সহযোগিতা লাগবে, সবাইকে লাগবে। অর্থাৎ তিনি তার আইকে উই বানিয়ে দিয়েছেন। মানে যদি দেশের জনগণ ওই তার আই হ্যাভ এ প্ল্যানকে উই হ্যাভ এ প্ল্যান অ্যান্ড উই ওয়ান্ট টু এক্সিকিউট ইট এইভাবে ধরে নিয়ে এগিয়ে যেতে চায়, ডেফিনেটলি ভালো হবে। সেইখানে চ্যালেঞ্জ হচ্ছে বাংলাদেশে পতিত ফ্যাসিবাদ গোষ্ঠী, তারা নিশ্চিত থাকতে পারেন আপনি তারেক রহমান বা বিএনপিকে ফেল করানোর জন্য যা যা করণীয় সব তারা করে যাবে, এই ব্যাপারে বিন্দুমাত্র সন্দেহ থাকার কারণ নাই। আর বা গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির মধ্যে এখন প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা ক্ষেত্র বিশেষে শত্রুতায় পরিণত হচ্ছে। একটা গোষ্ঠী ধর্মভিত্তিক রাজনীতি বা কোথাও কোথাও উগ্রতা প্রদর্শন এবং ব্যক্তিগতভাবে তারেক রহমান বা তার দল তাদেরকে অ্যাটাক করা শুরু করে দিয়েছে। ফলে এটা যদি বাড়তে থাকে তাহলে ভবিষ্যতে যে সংসদ গঠিত হবে সেই সংসদে এবং বাইরে তারেক রহমান এবং তার দলকে এই চ্যালেঞ্জগুলি মোকাবেলা করে কি করে দেশের মানুষকে নিরাপত্তা দেবেন, কি করে উন্নয়ন করবেন, কি করে শিক্ষা, স্বাস্থ্য সব এগিয়ে নেবেন, সেই বিষয়টিও মাথায় রাখতে হবে। বাংলাদেশের প্রেক্ষাপটে এতটা স্মুথলি আই হ্যাভ এ প্ল্যান বলে এটা উই বানিয়ে দিয়ে সবার সহযোগিতা চাইলেই যে সব পক্ষ সহযোগিতা করে এরকম নজির নেই এবং ভবিষ্যতে এরকম ঘটবে সেরকম ধরে নেওয়ারও কারণ নাই। সুতরাং সহযোগিতা চাইতে হবে, ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার এই বয়ান চালাতে হবে, সহনশীলতা এবং ধৈর্য যেটা বারবার বলেছেন সেটাও থাকতে হবে। পাশাপাশি প্ল্যান বিতে রাখতে হবে যে ডিস্টার্বিং এলিমেন্টসের ডিস্টার্বিং অতীতে ছিল, ভবিষ্যতে থাকতে পারে। Even then we have to overcome it for the betterment of the people and the country. অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমি আরও বিশ্লেষণ শুনবো। আমি ডক্টর কাজী মাহবুবুর রহমানকে বোধহয় পেয়ে গেছি এবং বলে রাখি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক। ডক্টর কাজী মাহবুবুর রহমান, আপনার কাছে একটা বিষয় একটু জানতে চাই। মানে তারেক রহমানের দেশে আসাটা বলা হচ্ছে শুধু স্বদেশ প্রত্যাবর্তন নয়, এটা রাজনীতির একটা নতুন অধ্যায় বটে। কারণ এরকম ইতিহাস আসলে বাংলাদেশ না গোটা বিশ্বে আসলে বিরল যে একজন নেতা দীর্ঘ সময় নির্বাসনে আছেন কিন্তু দলের সাথে সংযুক্ত আছেন, দেশের সাথে সংযুক্ত আছেন এবং নেতৃত্ব দিয়ে গেছেন, এরপর বিরচিত প্রত্যাবর্তন করেছেন। এমন গল্পটা আসলে খুব বেশি নেই। হয়তো নেলসন ম্যান্ডেলার কথা আমরা বলতে পারি বা হাতে গোনা কয়েকজন নেতার কথা আমরা বলতে পারি। আমি আপনার কাছে যেটা জানতে চাই, তারেক রহমান আজকে তার বক্তব্যে বলেছেন শান্তি প্রয়োজন, শৃঙ্খলা বজায় রাখতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে। আমরা এটা নিঃসন্দেহে একটা বড় ধরনের সমাধান, সেটা বিশ্বাসও করি বটে। কিন্তু যখন শিরোনামে আমরা এমনটা দেখি যে লক্ষ্মীপুরে বিএনপির একজন নেতার বাসায় আগুন দেওয়া হয়েছে, ছোট্ট একটা শিশু দগ্ধ হয়ে ঘরে মারা গেছে এবং এখন পর্যন্ত আসলে কোনো আসামিদের হদিস করা গেল না, ট্রেস করা যাচ্ছে না, এমন ঘটনা, এমন উস্কানি হয়তো চলতে থাকবে। যেটা ডাক্তার সায়ন্ত খুব চমৎকার করে বলেছেন, আমার প্ল্যান আছে, আমি অত্যন্ত আবেগ দিয়ে এবং বিশ্বাসের সাথে সেটা বলছি, কিন্তু সার্বিক সহযোগিতা যেমন দরকার তেমনি নেতিবাচক যে শক্তি তাদেরও তো একটা বলয় তৈরি করা দরকার, সুরক্ষা বলয় তৈরি করা দরকার। কি বলবেন আসলে? একটু আনমিউট করে নিতে হবে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আজকের এই বক্তৃতাটা, আজকের যে স্পিচটা, এটা বিভিন্ন কারণে ডিফারেন্ট। আপনারা অনেকেই আলোচনা তুলে ধরেছেন এবং যে সকল কম্প্যারিজন করা যায় এবং যে জায়গা থেকে আই হ্যাভ এ প্ল্যান আসছে সেই
অলরেডি হয়েছে। জি। আমরা যে জায়গা থেকে দেখছি সেটা হলো যে দলের অভ্যন্তরীণ চ্যালেঞ্জ অথবা দল বাংলাদেশে একটা বড় দল হিসেবে তার যে নেতৃত্বের জায়গা, সেই জায়গা থেকে বাংলাদেশে উনি কিভাবে পিস এবং সেফটি নিয়ে আসবেন, এই আলাপটাই আসলে সামনে আসছে আপনার এই কথার মাধ্যমে। জি। এখন যেটা উনি বলেছেন আই হ্যাভ এ প্ল্যান, এই প্ল্যানটা কিন্তু জাস্ট একটা ইন্সপিরেশনটা তৈরি করেছেন জাতির মধ্যে। আজকে যেহেতু একটা হিস্ট্রিক মোমেন্ট, এই মোমেন্টের কারণে এই ইন্সপিরেশনটা তৈরি করেছেন এবং এটা আসলে জাতিকে উদ্বুদ্ধ করা। এখনই এটা কিন্তু আই হ্যাভ এ প্ল্যান দিয়ে কিন্তু ডিটেল আলোচনা আসেননি। আমরা কিন্তু এই কথা কিন্তু অনেকেই বলতে চাচ্ছি এখন যে এটা ডিটেল আলোচনা এর মধ্যে নাই। তো ডিটেল আলোচনা যখন আসবে তখন আমরা পয়েন্ট পয়েন্ট আমরা বুঝতে পারবো যে কিভাবে কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে আসলে উনি এই যে শান্তি শৃঙ্খলাগুলো কথা আমরা বলছি বা বাংলাদেশকে নিরাপদ রাখার কথা বলছি, এটা কিভাবে সম্ভব, কোন প্রক্রিয়া এটা হবে, এইটা আসলে আমাদের আজকের আলোচনায় এটা মানে সময় মতো নয়, এটা এই সময় উপযোগী নয়। আমাদের মনে হচ্ছে যে আমরা আরেকটু অপেক্ষা করি। আমার কাছে মনে হচ্ছে আমি আপনাদের গত প্রোগ্রামে 13 তারিখ যেদিন ঘোষণাটা হলো উনি আসবেন, সেদিন কিন্তু বলেছিলাম আমার মনে হচ্ছে, আমি নিশ্চিত মনে হচ্ছে যে ওনার কাছে প্যাকেজ আছে। আমি আসলে প্যাকেজ কথাটা উল্লেখ করেছি, ওই প্যাকেজটাকে আজকের এইরকম এত বিরাট সমাবেশে বক্তব্য দেওয়ার সময় উনি যে এই প্যাকেজ উত্থাপন করার সময় না, বিধায় উনি আই হ্যাভ এ প্ল্যান দিয়ে একটা স্ট্রোক দিয়েছেন। আমি দেখলাম একটা স্ট্রোক দিয়েছেন এবং ওই স্ট্রোকটা আসলে ইন্সপায়ার করছেন পিপলকে। এখন ধীরে ধীরে সামনে ম্যানিফেস্টো আছে, সামনে ইলেকশনে বিভিন্ন এলাকায় উনি সফরে যাবেন, তাকে অনেক কথা বলতে হবে। সেই সকল জায়গাতে আমার কাছে মনে হচ্ছে এক এক সময় এক একভাবে তার এই শান্তি কিভাবে বাংলাদেশকে সবার আগে, বাংলাদেশ যে আলাপ আলোচনা আমরা নিয়ে আসছি সে সবার আগে বাংলাদেশটা আসলে উনি কিভাবে প্রতিষ্ঠা করতে চান সেই জায়গাটা তুলে ধরবেন। তো এখন যেটা আমরা যে আলাপে নিয়ে গেছি এটাকে, এটা এই বক্তৃতার মধ্য দিয়েই মানে আসবে না। আমাদের এই বক্তৃতার মধ্য দিয়ে শুধুমাত্র ইন্সপিরেশনটা নিতে পারছি এবং এই ইন্সপিরেশনটার সাথে মার্টিন লুথার কিং জুনিয়রকে কিভাবে উনি অ্যাড্রেস করলেন, কিভাবে উনি কানেক্ট করলেন এবং বাংলাদেশের মানুষ যে 15 বছর ধরে 17 বছর ধরে যেই জিজ্ঞাসার মধ্য দিয়ে যাচ্ছে রাজনৈতিক এবং যেই কর্তৃত্ববাদী ফেসিবাদী লড়াইয়ের মধ্যে দিয়ে যাচ্ছে, এই লড়াইটার ক্ষেত্রে উনি এখান থেকে পুনরায় যেন আবার এই ধরনের লড়াইয়ে মানুষ না আসতে হয়, সেই জায়গায় যেন না ফিরেন, সেই সিভিল রাইটসগুলো, নাগরিক অধিকারগুলো কিভাবে উনি নিশ্চিত করে শান্তি এবং নিরাপত্তা বিধান করবেন, সেই ধরনের প্যাকেজ আমার কাছে মনে হচ্ছে খুব দ্রুত না মানে আমরা বলতে পারি যে বড় কোনো বার্তা যেটা প্যাকেজ বলছেন যে সেটা নিয়ে এসেছেন, সেটা হয়তো দিন যত যাবে আরো আমরা স্পষ্ট করে জানতে পারবো। কিন্তু আজকে একটা সামারি বা একটা ধারণা আমরা পেলাম, যেটা নিয়ে হয়তো আলোচনা করার সুযোগ হলো এবং একটা তো সামারি না, ইন্সপিরেশনটা পেলাম, আমরা একটা উৎসাহ প্রেরণা পেলাম। ওই যে আমাদের একজন আলোচক বললেন যে আমাদেরকে কিন্তু করতে হবে। আপনি দেখবেন ইভেন আপনি কেনেডির ক্ষেত্রেও দেখবেন, আপনি কিন্তু অনেক সময় ওনার স্টেটমেন্টেও কিন্তু এই ধরনের আলাপ আলোচনা থাকতো, যেখানে মানে পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে কিভাবে মানে জাতিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই ধরনের পরিকল্পনা উত্থাপন। তো এই ধরনের পরিকল্পনার ক্ষেত্রে এটা স্ট্রোক দেওয়াটা ইম্পর্টেন্ট, স্পিচে স্ট্রোক দেওয়া, এবং আজকে কিন্তু স্টেটসম্যান আকারে আবির্ভূত হয়েছেন এবং এটা আসলে আমরা মানে বিভিন্ন সমালোচনা কেউ করলেও আমার কাছে মনে হচ্ছে ন্যূনতম পক্ষে এটা বলা উচিত যে আজকের বক্তৃতার মধ্যে ওনাকে একটা স্টেটসম্যানশিপ দেখা যাচ্ছে এবং এই স্টেটসম্যানশিপটা একদম পরিষ্কার। হ্যাঁ, আমি আছি আজকের বক্তৃতার মানে মূল জায়গা। আরেকটা বিষয় আপনার কাছে জানবো, তার আগে প্রেক্ষাপটটা বলি। আজকে সোশ্যাল মিডিয়াতে তারেক রহমানের বক্তব্যের পর এবং দিন ভর যা যা হয়েছে সবকিছু নিয়ে নানা রকমের বক্তব্য মানুষ করেন এবং বোঝাই যায় যে তারা তো আসলে ভোটার, তারা আসলে এই সময়টাতে নানা সমীকরণ মেলাবেন। অনেকে এই জিনিসটা জানতে চাইছেন, যেটা আমি ব্যারিস্টার মাহমুদুল খোকন সরাসরি আপনার কাছে একটু জানতে চাই। যেহেতু তারেক রহমানের তার বক্তব্য এবং তার পার্সোনালিটি, তার যেভাবে সবাইকে এক ছাতার নিচে আনার যে চেষ্টা, সেটাতে হয়তো অনেকেই মুগ্ধ হয়েছেন এবং সেক্ষেত্রে ভোটের আগে জোটের রাজনীতি যেটা আমরা দেখি যে বিভিন্ন দল জোট তৈরি করছে, আমরা কি আসলে বিএনপির জোটের মধ্যে নতুন কোনো নাটকীয়তা দেখব কিনা, এমন কোনো দল সেখানে যুক্ত হতে পারেন কিনা, যেটা আমাদের সিলেবাসে বাইরে ছিল যে তারা জোট করে ফেললো বিএনপির সঙ্গে। মানে অনেকের অনেক ধরনের জানতে চাওয়া, কোনো ধারণা কি দেওয়ার সময় আছে বা সময়টা এসেছে এখন? একটু যদি আনমিউট করে নিতেন মাহমুদুল খোকন। আমার কাছে এই মুহূর্তে ডেফিনেট কোনো ইনফরমেশন নাই, জি, তবে যেভাবে চিন্তা করছেন এটা বড় ধরনের কোনো জোর কোনো চার কোনো আমি দেখছি না। হয়তো প্রার্থী ব্যাপার, যে একজন প্রার্থী ব্যাপারে এদিক সেদিক হতে পারে সেটা আর কথা, বা
দুই একজন, এইসব ব্যাপার হতে পারে। আমি মনে করি না মানে কোনো এটার কোনো মৌলিক কোনো জোটের মৌলিক কোনো ধারণার পরিবর্তন হলে আমি মনে করি না। আমার কাছে আমি মনে করি না। আর যেটা উনি যেটা বলতে চাই, উনি আজকে শুধু উনি হেডলাইনটা বললেন, কিন্তু উনি কিন্তু এই ড্রিমটা কিন্তু ওনার, আমি 23 সাল থেকে যে উনি সংস্কারের প্রস্তাব দিয়েছেন 31 দফা কর্মসূচি, সেখানে কিন্তু অনেক গুণ আপনি পাবেন, এবং সেই ড্রিমটা কিন্তু উনি বলে যাচ্ছেন দীর্ঘদিন থেকে, 23 সাল থেকে বলে যাচ্ছেন, সেই রেডিক্যাল চেঞ্জের কথা বলছেন। আজকে কিন্তু সেটা উনি দেশবাসীর সামনে স্পষ্ট করে দিলেন, এবং এটা আজকের এই সময়, আজকের এই মানে 1.5 কোটির বেশি মানুষ উপস্থিত হয়ে কিন্তু, আর কোটি কোটি মানুষ সারা দেশ থেকে, টেলিভিশন থেকে, সামাজিক যোগাযোগ দেখে মানুষের আস্থাতে প্রমাণ করে এটা। কিন্তু এটা এই আস্থার মাধ্যমে কিন্তু জাতি তার একটা গুরু দায়িত্ব, এটা কমিটমেন্ট চলে গেছে। এবং ওনার কিন্তু এই যে ওনাকে ডেফিনেটলি আজকের তার জনগণের উপস্থিতি তাকে আত্মবিশ্বাস যোগাবে, সাহস যোগাবে আগানোর জন্য, সামনের দিকে আগানোর জন্য, তার ড্রিম বাস্তবায়ন করার জন্য। কিন্তু ড্রিম কিন্তু বাস্তবায়ন করতে হবে, এবং এটা পাবলিকলি মানুষ দেখতে চাবে, এবং সেটা দেখতে বাস্তবে দেখতে চাবে। খুব বাংলার মানুষ কিন্তু বেশি দিন অপেক্ষা করে যে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় 31 বছর, 31 সাল, 41 সাল ওইসব পরিবর্তন মানুষ বিশ্বাস করে না। মানুষ দেখতে চায় মোটামুটি অ্যাটলিস্ট বাস্তবটা শুরু করতে হবে, এবং এটা কিন্তু এটা গুরু অনেক বিশাল দায়িত্ব দিয়ে জাতিকে দিয়ে দিচ্ছেন তার এই আজকের এই বুঝছি মানুষ সমর্থন দিয়ে। তাই মনে করি, আর উনি তো জাতীয় শান্তি, বারবার শান্তি চাই, এবং তার উনি আজকে যেটা উনি বোঝাই চেয়েছেন বোধ হয়, আমার কাছে মনে হচ্ছে যে এটা দেশকে আঘাত হলে জাতীয় ঐক্য দরকার, সে ঐক্যের কথা উনি বলেছেন। এবং সেই 15 মিনিটের কাছাকাছি সময়ে যে বক্তব্য, সেখানে আসলে সেই ঐক্যের একটা ইঙ্গিত আসলে স্পষ্ট হয়েছে। আমি আরেকটা বিরতিতে যাব, এবং বিরতির পর জনাব সাইফুল হক আপনার কাছে এসে একটু জানার চেষ্টা করব, এখন তো নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা শোনা যায়, কারণ তরুণরা আসলে রাজনৈতিকভাবে এখন অনেক সচেতন, এবং তারা আসলে সেই পুরনো ধ্যান ধারণায় যে বক্তব্যগুলো প্রত্যাশা দিয়ে একজন নেতা নির্বাচিত হওয়ার পর ভুলে যান, ওইটা তারা দেখতে চায় না। তারা আসলে বিচার করেন যে তারা ঠিকমতো কাজ করতে চান কিনা। সেই জায়গাতে যদি যেতে হয়, তাহলে তারেক রহমানকে, বিএনপিকে এবং অন্যান্য রাজনৈতিক দলকে কোন ধারা রাজনীতি করতে হবে, সেই সাজেশনটা, সেই ধারণাটাও নেব। পর্যায়ে আপনার কাছে যেতে চাই, সংক্ষেপে একটা বিষয় একটু ধারণা দেবেন। মানে এখন এই সময় আপনাদের মতো অভিজ্ঞ রাজনীতিবিদদের যেমন বড় ভূমিকা আছে, ঠিক একইভাবে তরুণদের একটা বড় রকমের প্রভাব আছে, এবং তরুণরা রাজনৈতিকভাবে অনেক সচেতন, এবং তারা আসলে নেতাদের কথা খুব খেয়াল করে শোনেন। বেফাস কোনো কথা বললে সেটা আমরা সোশ্যাল মিডিয়াতে ট্রল হতে দেখি, এবং একবার যখন কোনো নেতা, বর্ষিয়ান নেতা ট্রল হয়ে যান তার বেফাস মন্তব্যের জন্য, তাকে ঘুরে দাঁড়ানোটা অনেক চ্যালেঞ্জিং হয়ে যান। তার মানে বোঝা যাচ্ছে রাজনীতির যে ধারাটা, ধরনটা, সেটা একটু বদলানো প্রয়োজন, তরুণদের জন্য সহজ করা প্রয়োজন। কোনো ধারণা দিতে পারেন সেটা আসলে কতটা কঠিন, কতটা চ্যালেঞ্জিং এবং কতটা প্রয়োজনীয় বটে? না, আপনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথম হচ্ছে যে আপনি যে জেনারেশনের কথা বললেন, যাদেরকে আমরা জেনারেশন জেড হিসাবে যাদেরকে চিনি, তারা, যেটা আমি আপনার সঙ্গে একমত হব, যে কোনো রাজনীতিকদের, পলিসি মেকারদের, অথবা যারা সমাজে নানা গুরুত্বপূর্ণ জায়গাতে আছেন, প্রতিটা ব্যক্তি, তার প্রতিটা কাজ, প্রতিটা পদক্ষেপ এখন কিন্তু কঠিন সার্ভেলেন্সের মধ্যে, কেবলমাত্র সোশ্যাল মিডিয়াতে না, সমস্ত ক্ষেত্রে। ফলে আপনি যা ইচ্ছে বললেন, যা খুশি করলেন, অথবা আপনি আগে কি বলেছিলেন, এখন কি বলছেন, সকালে কি বলছেন, বিকেলে কি বলছেন, এই ধারার রাজনীতি করে আর খুব বেশি এগোনোর কোনো জায়গাটা বাস্তবে বাংলাদেশে নাই। তো সেই একটা জায়গাটা, এটা একটা আমি মনে করি। আর গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমাদের তরুণরা, আরেকটা কথা আমি বলতে চাই, এই গোটা 16 বছরের লড়াই, বিশেষ করে আমাদের যে জুলাই অভ্যুত্থান, জাগরণ, এটা কিন্তু আমাদের তরুণদের বয়সটা কিন্তু অনেকখানি বাড়িয়ে দিয়েছে। তাদের রাজনৈতিক বয়স, তাদের কনসিয়াসনেসের বয়স, এবং কিছুটা দায়িত্বশীলতার বয়স বলবো যে অনেকখানি বাড়িয়ে দিয়েছে। সুতরাং তরুণদেরকে শুধুমাত্র তরুণ হিসাবে বিবেচনা করার খুব বেশি কিন্তু সুযোগ নেই। কিন্তু একটা সত্য, গত 1.5 বছর এটা বলতে আমার দ্বিধা নেই, তরুণরা যে স্বপ্নটা তারা বুনছিলেন, তৈরি করছিলেন, আর যে জন্য তারা বুক চিতিয়ে দাঁড়িয়ে গেলেন, গত এবং আমাদের মুক্তিযুদ্ধের পরপর যেমন হয়েছে,
এরশাদ বিরোধী আন্দোলনের পরপর যেমনটি হয়েছে, স্বপ্নটা কিছুটা দুঃস্বপ্নে পরিণত হয়েছে, হতাশায় পরিণত হয়েছে। আজকে 1.5 বছরের মাথায় এসে অভ্যুত্থানের অংশীজন যে তরুণরা, ছাত্র তরুণ বা সাধারণ, এমনকি শ্রমজীবী মানুষ, নিম্নবিত্ত মানুষ, তাদের যে স্বপ্ন ছিল এটা কিন্তু অনেকখানি কিন্তু এটা দুঃস্বপ্নে পরিণত হয়েছে, হতাশায় পর্যবসিত হয়েছে। সেজন্য একটা অংশ তারা কিন্তু এখন রাজনীতির মধ্যে কিন্তু নাই, বরঞ্চ কিছুটা সমালোচনা করছেন, আমার বলতে দ্বিধা নাই, রাজনীতির ব্যাপারে কিছুটা গালাগালি করছেন। এমনকি যারা সরকারে আছেন, সরকারের চারপাশে, তারাও কিন্তু তীব্র সমালোচনার মুখে আছেন। তারা যে স্বপ্নভঙ্গের বড় কারণ হয়েছেন তরুণদের, এটা এখন তারাও মনে করেন, এবং এটা বাইরে বড় একটা আলোচনার প্রশ্ন। 15 মাসে তারা নতুন কোনো উদাহরণ তারা কিন্তু তৈরি করতে পারেননি বিপুল সমর্থন পাওয়ার পরও, এবং বিপুল একটা সুযোগ প্রত্যাশা থাকার পরও তারা 2-1টা ক্ষেত্রে বাদ দিলে, আমি যদি বলি বিচার বা সংস্কারের ব্যাপারে ম্যাক্রো ইকোনমি 2-1টা আসপেক্ট বাদ দিলে খুব বড় কোনো জায়গায় তারা কিন্তু কোনো ছাপ তারা ফেলতে পারেনি। রাজনীতিকদের জন্য এখন এটা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। তারেক রহমান আজকে যেটা বললেন, এবং আমরা যুগপৎ আন্দোলন 31 দফা যেটা আমরা একমত হয়েছি, পরবর্তীকালে এর সঙ্গে আরো বিষয় যুক্ত হয়েছে যে বাংলাদেশ পুরনো জমানার পথে আর হাঁটবে না। বাংলাদেশ এবং নির্বাহী বিভাগের সাথে আইন প্রণয়নী বিভাগ, বিচার বিভাগের যেটা যৌক্তিক রেশনাল ভারসাম্য, গণতান্ত্রিক প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা, এবং বাংলাদেশের তরুণরা একটা সত্য, তারা আর হানাহানি, তারা মারামারি অথবা কোনো বিদ্বেষ তারা দেখতে চায় না। আমি এই জায়গাটাতে একটু থামার আপনাকে, কর্মসংস্থান এবং মানবিক জীবনের দাবি, মানবিক জীবনের দাবি, এবং আমি আসলে এই চ্যালেঞ্জের জায়গাটা আসলে শুনতে চাইছিলাম এবং সেগুলো তো পেলাম। আমি বিরতিতে যাব এবং যাওয়ার পর ডক্টর কাজী মাহবুবুর রহমান আপনার কাছে আসলে এই একই বিষয়ের একটু বিশ্লেষণ জানার চেষ্টা করব। তবে বিরতিতে যাওয়ার আগে ডক্টর শান্ত, আপনার কাছ থেকে ঠিক একই বিষয়টি একটু জানতে চাই। জনাব সাইফুল্লাহ খুব চমৎকার করে বলেছেন, আমাদের তরুণরা আসলে বয়সে তরুণ হতে পারে, কিন্তু জুলাই তাদের মেন্টাল ম্যাচুরিটিটা অনেক বাড়িয়ে দিয়েছে। তারা বিশ্লেষণ করতে পারে রাজনীতি এবং রাজনীতিবিদদেরও। পথটা আসলে কতটা কঠিন হলো আপনাদের, যাদের আমরা দেখি ক্ষেত্র বিশেষে কাউকে কাউকে তাদের ম্যাচিউরিটি বাড়িয়ে দিয়েছে, এটা যেমন সত্য, কিন্তু সেটা যদি সর্বাঙ্গে সত্য হতো তাহলে বাইরে থেকে ইউটিউবাররা উস্কানি দিয়ে অথবা বাংলাদেশে বসে ছাত্র শিবিরের নেতারা বক্তব্য দিয়ে, পত্রিকায় উস্কানি দিয়ে এই যে মব সৃষ্টি করে প্রথম আলো এবং ডেইলি স্টারকে পুড়িয়ে দেয়া হলো, সেটা কারা করলো? এটা তো তরুণরাই করেছে। এখানে আমরা যে ছবিগুলি দেখেছি তারাও তরুণ। ফলে বাংলাদেশটা একটা অস্থিরতার মধ্যে ঢুকে গেছে। গণঅভ্যুত্থান যেটি হয়েছিল সেটার যে উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্য থেকে বেরিয়ে গিয়ে স্বার্থান্বেষী মহল তাদের নিজেদের স্বার্থে তরুণদের ব্যবহার করা শুরু করেছে, এবং এই বিপদগামী তরুণরা সেটা বুঝতে না পেরে তাদের উস্কানিতে পড়ে এই গণঅভ্যুত্থানের 1.5 বছর পরে সে দেশের প্রতিষ্ঠান ধ্বংস করছে, সম্পদ ধ্বংস করছে, বিভাজন বাড়াচ্ছে, মবক্রেসির যে নতুন নতুন রূপ সেটা আমরা দেখতে পাচ্ছি। সুতরাং তরুণরা চাইলে অনেক ভালো যেমন করতে পারে, যেটা 24-এর গণঅভ্যুত্থানে তারা দেখিয়েছে, আবার তরুণরা বিপদগামী হলে কি হতে পারে তারও নমুনা আমরা দেখছি। এখন তারেক রহমানকে আমার মনে হয় তিনি হচ্ছে এই তরুণ এবং সিনিয়রের সেতুবন্ধন। তার বয়স, তার অ্যাপ্রোচটা তারুণ্য নির্ভর, তরুণমুখী। তার বয়স এবং তার কাজের পরিধি এবং ম্যাচুরিটি সেটা সিনিয়রদের সঙ্গে সংযোগ রক্ষা করে। ফলে তরুণ এবং সিনিয়রদের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে এই তরুণদেরকে গাইড করার দায়িত্বটা তারেক রহমান এবং তার দলকে এবং তাদের সমমনা যারা তাদের এগিয়ে এসে নিতে হবে। না হলে যদি বিপদগামী তরুণদেরকে যদি নিবৃত করা না যায়, তাদের যদি মোটিভেট করা না যায়, অথবা যারা বিপদগামী করছে তাদেরকে যদি থামানো না যায়, তাহলে এই তরুণরা কিন্তু দেশের ধ্বংসের কারণও হয়ে উঠতে পারে, যার নজির কোথাও কোথাও আমরা দেখেছি। তরুণদের রাজনীতিতে আসা, বিশেষ করে এনসিপি, আমি নাম উল্লেখ করে বলি, আমাদের সাংঘাতিকভাবে একটা ড্রিম তৈরি করেছিল, আমাদের আশাবাদী করেছিল যে বিএনপি, আমি বিএনপি সমর্থন করি, বিএনপিকে ভালোবাসি, কিন্তু আমি যে আইডিয়াল বিএনপি চাই আমি, সেইটা তো পুরোপুরি বিএনপি সেটা না। দেশের অনেক মানুষ বিএনপিকে আরো বেটার বিএনপি চায়। অন্যান্য রাজনৈতিক দল
জামায়াত ইসলাম সহ সবাই প্রচলিত ধারার রাজনীতি করে, প্রচলিত ধারার যে বক্তব্য দেয় যেটা গ্রহণযোগ্য না, দেশপ্রেম, তাদের যে দেশের মানুষের জন্য কল্যাণ কামনা, সেটার তুলনায় দল এবং ব্যক্তি স্বার্থ অনেক সময় প্রাধান্য পেয়ে যায়। সেইটা থেকে বেরিয়ে আসার জন্য আমার ধারণা ছিল যে এই এনসিপি বা এই তরুণ রাজনীতিবিদ একটা প্রেশার গ্রুপ হয়ে উঠবে। তারা এতটা ভালো করবে, এতটা নতুন বয়ান নিয়ে আগাবে, এতটা তারা আইডিয়াল পলিটিক্স নিয়ে আগাবে যে এই দলগুলো প্রেশারে পড়ে যাবে যে আমাদের পুরনো ট্রেডিশনাল পলিটিক্স বাদ দিতে হবে, না হলে জনগণ আমাদের আর গ্রহণ করবে না, ওদেরকে গ্রহণ করবে। কিন্তু সেই তরুণ রাজনীতিবিদরা তারা নিজেরা একবার এই দিক একবার ওই দিক, এই জোট ওই জোট, আদর্শ জলাঞ্জলি দিয়ে যখন যার যেখানে তারা সুবিধা পাবে, যেখানে দুটো এমপি হওয়ার সম্ভাবনা তৈরি হবে সেইখানে ছুটবে। ফলে দীর্ঘমেয়াদী যে রাজনীতির যে ভিশন যেটা আমরা প্রত্যাশা করেছিলাম সেটাও কিন্তু হোঁচট খেয়ে গেছে ইতিমধ্যে। ফলে সাইফুল ভাই স্বপ্ন দেখাতে ভালোবাসেন, তিনি তরুণদের পক্ষে বলেছেন, আমিও তরুণদের পক্ষে, আমি নিজে তারুণ্যকে ধারণ করে তাদের পক্ষেই দাঁড়াই। কিন্তু এই যে যারা বিপদগামী হচ্ছে, যারা এই যে তারুণ্যের রাজনীতির আমাদের প্রত্যাশা যে গিয়ে সেই প্রত্যাশাকে যারা খুন করছে, তাদেরকেও এটা ভাবতে হবে এবং যে এটাকে তারুণ্য বলেন। হ্যাঁ, এবং তারেক রহমানকে আসলে আলাদা একটা দায়িত্ব নিতে হচ্ছে যে তিনি আসলে বয়োজ্যেষ্ঠ বা অভিজ্ঞ নেতাদের ভাষা যেমন বুঝবেন, তরুণদের ভাষাটা তাকে বুঝতে হবে। সেতু বন্ধন হিসেবে কাজ যে কাজটা করছেন করতে হবে। আমার ধারণা এখানে তিনি সাকসেসফুল হবে। দর্শক, সকালে যে পত্রিকা আপনারা হাতে পাবেন তার কয়েকটা পত্রিকার শিরোনামগুলো আগে থেকে একটু জানিয়ে দিতে চাই। আমার সামনে আছে দৈনিক যুগান্তর, তারেক রহমান দেশে এসেছেন, তারপর যে কর্মসূচি পালন করেছেন, তারপর তার বাসভবনে ফিরে গেছেন এবং আগামীকাল কি করবেন, সব কটা নিয়ে একটা পুরো পূর্ণাঙ্গ প্রতিবেদন, আই হ্যাভ এ প্ল্যান। বণিক বার্তাও তারেক রহমানের খবরটা তো আছে, পাশাপাশি নির্বাচন থেকে ফিরে রাজনীতিতে বাজিবাদ করেছেন যারা, তাদেরকে নিয়ে আলাদা একটা প্রতিবেদন তারা তৈরি করেছে, যেটা আসলে শুরুতে আমরা একটু টাচ দিচ্ছিলাম। দৈনিক ইনকিলাবে ন্যায় পরায়ণতায় নিরাপদ দেশ গড়ব। তারেক রহমান যেটা বলেছিলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ন্যায় পরায়ণতার আদল, সেই আদলে দেশ গড়ার অঙ্গীকার, আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল অফ মাই কান্ট্রি। এই স্টেটমেন্ট নিয়েই প্রতিবেদনটা তৈরি হয়েছে। সংবাদ প্রতিদিনের ছবি দেখতে পাচ্ছি, নিরাপদ আর প্রত্যাশিত বাংলাদেশ গড়তে চায়। তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে আলাদা একটা প্রতিবেদন তাদের। টাইমসের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি তারেক রহমানের উই হ্যাভ এ প্ল্যান, সেই খবরটা তো নিয়ে দেয়া আছে, এবং তারেক রহমানের যে পলিটিক্যাল জার্নি, রাজনৈতিক যে যাত্রা, সেটা নিয়ে পুরোটা ধারা বর্ণনা করে দেয়া আছে। 2014 বা তারও আগে থেকে, 2008 থেকে হয়তো শুরু করে 2025-এর 25 ডিসেম্বর পর্যন্ত সবটাই আছে। আমরা আলাপে যাব এবং জনাব সাইফুল হক, আপনার কাছে একটু আসতে চাই, খুব সংক্ষেপে বলবেন, কারণ ডাক্তার শান্তের বক্তব্যের পরে আমি বিরতিতে যাচ্ছিলাম এবং আপনি বোধহয় কিছু বলতে চাইছিলেন, খুব সংক্ষেপে। জি, আমি ডক্টর শান্ত তিনি যে আলোচনা করেছেন পরে আমি তার সঙ্গে দ্বিমত করব না, এবং আমার তার সঙ্গে আমার ঐক্যমতের জায়গাটা আছে। আমি যে কথাটা উল্লেখ করতে চাই, অভ্যুত্থান পরবর্তী যে কোনো সমাজটা খুব অস্থির থাকে, দোলাচলের মধ্যে থাকে, অনিশ্চিত থাকে, স্বপ্নযাত্রার ভঙ্গ থাকে, অনেক ধরনের বিট্রায়াল থাকে, প্রতারণা থাকে। কিন্তু যেটা খুব গুরুত্বপূর্ণ, আমাদের এই যে 15 মাসে তাকান, আমরা যে সরকার গঠন করলাম, আমরা যে স্টেটটা যেভাবে ফাংশন করছে, এই দেখুন, এর মধ্যে সবসময় একটা রাজনৈতিক দঙ্গল থাকে, সামাজিক যখন একটা অনাচার থাকে, নৈরাজ্য থাকে, যদি স্টেট বা গভর্নমেন্ট যদি সে দৃঢ় কোনো ভূমিকা পালন করতে না পারে, সামাজিক নৈরাজ্য ইমিডিয়েটলি একটা রাজনৈতিক নৈরাজ্যের চেহারা নেই, এবং তখন লুম্পেনরা তখন এর সুযোগটা গ্রহণ করে, তখন স্টেটকে তখন সমাজের শান্তি নিরাপত্তার জন্য পদক্ষেপ গ্রহণ করতে হয়। বাংলাদেশে গত কদিনের যে ঘটনাবলী, আমাদের রাষ্ট্র সরকার ব্যবস্থা টোটাল যে ফেলিওর, সেটা প্রমাণিত। সাইফুল, আপনাকে থামাতে সত্যি খুব খারাপ লাগছে, কিন্তু একেবারে শেষ মুহূর্তে আমি ডক্টর কাজী মাহবুবুর রহমান আপনার একটা মন্তব্য নিতেই চাই। তারেক রহমানকে তরুণদের ভাষাও বুঝতে হবে, এবং যারা আসলে অভিজ্ঞ এবং বয়স্ক রাজনীতিবিদ, যারা আসলে সেই সময় রাজনীতি করে এসেছেন, মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধ পরবর্তী, সবার ভাষাটাও বুঝতে হবে। অনেকে বলছেন তারেক রহমান সফল হবেন। আপনার কাছে কি কি কারণে মনে হচ্ছে তিনি সফল হবেন? কয়েকটি কারণ জানবো আপনার কাছ থেকে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এবং আজকে কিন্তু আমরা এটা দেখেছিও যে আপনি জেনজি এবং 1971-এর সাথে ইভেন্ট, শুধু এই দুইটা ইভেন্ট না, আরও যে কয়েকটা ঘটনা আমাদের হিস্ট্রিতে ঘটেছে, সেগুলো কিন্তু উনি কানেক্ট করার চেষ্টা করেছেন এবং কানেক্ট করেছেন। এখন উনি সফল হবেন কেন আমি বলি, একটা হলো আপনি দেখেন সংগঠক হিসাবে গত 17 বছর কিন্তু উনি
তরুণদের থেকে শুরু করে বৃদ্ধ সকল পর্যায়ের নেতাকর্মীর সাথে কিন্তু উনি ডাইরেক্টলি কানেক্টেড ছিলেন। এটা অনেকেই বলে থাকেন এবং আমরা অনেকের কাছে শুনেছিও। তো এই যে তরুণদের সাথে কানেক্টেড থাকা, আগে তো তরুণদের ভাষাটা বুঝতে হবে। তো উনি মাঠে থাকার কারণে, 17 বছরের লড়াইটার কারণে, মাঠে থেকে লড়াই করেন, একজন সংগঠক হিসেবে লড়াই করার কারণে কিন্তু এটা ওনার পক্ষে সম্ভব যে তরুণদের ভাষা বোঝা, এবং এটার রিফ্লেকশন কিন্তু আমরা আজকেই দেখেছি। এবং আপনি দেখেন কালকে যে উনি আগামী দিন বা পরশুদিন যে হাদির কবর জিয়ারত করতে আসবেন, এটা কি মেসেজ দিচ্ছেন উনি? এটাতে কিন্তু উনি ওই তরুণদের ভাষাকেই বোঝার মেসেজ দিচ্ছেন। আবার আজকে যে উনি যে বললেন যে 24-এর কথা স্পষ্ট তুলে আনলেন, সেটাও কিন্তু তরুণদের ভাষা বোঝাটাকেই, এই কারণেই বলছি যে উনি সফল হবেন, কারণ উনি কিন্তু প্রথমেই এটা বোঝাতে পারছেন যে এই যে কেন উনি হাদির জানা যায় ওনার কবর জিয়ারতে ওনার আসা দরকার। তো এইটা একটা যেমন ইম্পর্টেন্ট ব্যাপার, আর একটা আপনাকে বললাম যে উনি সংগঠক হিসেবে তরুণ নেতাকর্মীদের সাথে কানেক্টেড ছিলেন সবসময়ই, 17 বছর এখনো আছেন, সে কারণে তরুণদের ভাষা বোঝেন। কয়েকটা জায়গায় স্পষ্ট করছেন। আমার হাতে একেবারে শেষ মুহূর্তে খুব সংক্ষেপে আসলে ব্যারিস্টার মাহমুদুদ্দিন খোকন আপনার মন্তব্যটা নিয়ে আলাপটা শেষ করবো। ধন্যবাদ। যেটা আমরা 24-এর গণ অভ্যুত্থান সম্বন্ধে যে ড্রিমটা ছিল মানুষের, সাধারণ মানুষের, সাধারণ স্টুডেন্টদের, রাজ্যে কোনো চিন্তা ছিল না। বৈষম্য বিরোধী আন্দোলন ছিল চাকরির ক্ষেত্রে। এখন এখানে ছাত্র নেমে গেছে, বাবা মেয়ে চলে গেছে মিছিলে, বাবা পিছিয়ে জিততেছে। মেয়ে তো আর রাজনীতি ছিল না আমাদের মধ্যে, ছেলের রাজনীতি ছিল আমাদের মধ্যে। তার ছিল যে বাংলাদেশ বৈষম্য থাকবে না। এটা শুধু চাকরির ক্ষেত্রে বৈষম্য না, সামাজিক বৈষম্য থাকবে না। এই জন্য এটা ধরে এটা আমরা রাষ্ট্র থেকে কিন্তু এখনো সেরকম কিছু পাইনি। এটা মানুষ কিন্তু হতাশা আছে। প্লাস যারা সে সময় হিরো, জাতীয় হিরো ছিল, এইগুলোর নেতৃত্ব দিয়েছে যে তরুণ, তাদের ধারণা করছিল যে তাদের সেই চিন্তা তাদের স্পিডে কাজ করবে। তারা কিন্তু কিছু কিছু নেতা রাজনৈতিক দলের মানে খপ্পরে পড়ে গেছে, ব্যবহার করছে। এদিকে ধরেন ওই যে 24-এর যে আন্দোলন সম্বন্ধে আন্দোলনের ড্রিমটা ছিল, সেই ড্রিমটা কিন্তু অনেকটা ম্লান হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানুষ কিন্তু যারা সেরকম আন্দোলন ছিল অনেকে হতাশ। তারেক রহমান সাহেব এটা বুঝতে পেরেছেন, উনি এটা ওন করেন 24-এর গণ অভ্যুত্থানকে, এবং ওনার কাছে মানুষ আশা করে যে এটা এখানেই পারে নাই, সেটা কিন্তু তারেক রহমান সাহেব উনি পারবে, উনি সে দায়িত্ব নেবেন। একত্রের মুক্তিযুদ্ধকেও উনি ওন করেন, পাশাপাশি এটাও ওন করেন, এই যে 24 ওন করেন। এবং ড্রিমটা কিন্তু ওরা বাস্তবায়ন করতে হবে। উনি স্বপ্ন দেখিয়ে গেছেন, কিন্তু আজকে স্বপ্ন দেখে 23 সাল থেকে দেখাচ্ছেন একত্রের কর্মসূচির মাধ্যমে। আজকে কিন্তু স্পষ্ট করলে সেই স্বপ্নটা, কিন্তু আমি আবার বলছি, বাংলাদেশের মানুষ কিন্তু সেই স্বপ্ন বেশি দেখে না, কিন্তু বাস্তবায়ন করার দেখে। এখন এই আশাবাদটা নিয়ে আলাপটা শেষ করতে চাই, এবং দুঃখ প্রকাশ করছি একটা শান্ত শেষ মন্তব্যটা নেওয়া হলো না, কারণ সময়টা একেবারেই শেষ। এবং আমরা বুঝতে পারলাম আসলে তারেক রহমানের এই প্রত্যাবর্তনটা রাজনীতির নতুন একটা অধ্যায় শুরু, এবং ক্ষণে ক্ষণে হয়তো আপনাদের সঙ্গে আলাপ করার সুযোগ হবে, যাতে করে আসলে পরবর্তী ধাপগুলো দর্শকদের কাছে স্পষ্ট হয়, সাধারণ মানুষের জন্য স্পষ্ট হয়। আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ স্টুডিওতে লেখক ও রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার সাখাওয়াত হোসেন শান্ত, ছিলেন ব্যারিস্টার মাহমুদুদ্দিন খোকন, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ছিলেন, এবং পরবর্তীতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর কাজী মাহবুবুর রহমান। সবাইকে কৃতজ্ঞতা। দর্শক, এই ছিল আজকে 71 জানালে। আগামীকাল দেখা হবে নতুন বিষয় নিয়ে, আমাদের সঙ্গে থাকবেন।